ক্লাস 7। এখন আমরা শুনবো তোমাদের ভারত তীর্থ কবিতাটির সরব পাঠ, একটি আবৃত্তি পরিবেশন। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে, নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হ্যারো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে, কত মানুষের ধারা। দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন। সখুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারা বাহি জয়গান গাহি, উন্মাদ কলরবে। ভেদি মরুপথ গিরি পর্বত, যারা এসেছিল সবে। তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শোনিতে রয়েছে ধ্বনিতে তারি বিচিত্র সুর। হে রুদ্র বীণা, বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো। বন্ধন আসিবে, তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহাওঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে, বহুরে আহুতি দিয়া। বিভেদ ভুলিল, জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার, সে আরাধনার, যজ্ঞশালার খোলা আজি দ্বার। হেথায় সবারে হবে মিলিবারে, আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হেরো আজি জলে, দুঃখের রক্ত শিখা। হবে তা সহিতে, মর্মে দহিতে, আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, শোনরে একের ডাক। যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী, জাগিছে জননী বিপুল নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান। এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিশ্চান। এসো ব্রাহ্মণ, শুচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, করো অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। এতক্ষণ আমরা শুনলাম ভারত তীর্থ কবিতাটির সরব পাঠ। তোমরা এইভাবে আস্তে আস্তে বলার চেষ্টা করবে। ক্লাস 7 দেখো, তোমাদের কবিতা ভারত তীর্থ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ম 1861 খ্রিস্টাব্দ, মৃত্যু 1941 খ্রিস্টাব্দ। তার অনেক রচনা রয়েছে, তার মধ্যে কথা ও কাহিনী, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর। আমরা যে কবিতাটি সরব পাঠ শুনলাম তার বিষয় সংক্ষেপ এই: কবি আমাদের দেশ ভারতবর্ষকে মহামানবের সাগরতীর বলেছেন। কবি বিশ্ব মানবতার বন্দনা করেছেন। এখানে বিভিন্ন সময় আগমন ঘটেছে শক, হুন, পাঠান,
মোগল এইসব সাম্রাজ্যবাদী শক্তির। এই দেশে বসতি স্থাপন করেছে অনার্য, আর্য, দ্রাবিড় ও চৈনিকরা। বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি এই দেশকে লুট করতে এসে এখানেই বসবাস শুরু করেছে, তাই তাদের সাথে একে অপরের সংস্কৃতি মিশে গেছে। প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন ঘটেছে। পশ্চিমের কাছে এদেশ অনেক গ্রহণ করেছে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা, আর ভারতবর্ষ দিয়েছে ধর্মীয় ও আধ্যাত্মিক সম্পদ। এদেশে ধ্বনিত হয়েছিল একতার মন্ত্র, মহা ওঙ্কার ধ্বনি। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে লক্ষ্য করা গেল জাতিভেদ প্রথা, বর্ণ বৈষম্য, তাই মানুষে মানুষে বেড়ে গেল ভেদাভেদ, বিচ্ছিন্নতা। তাই আমাদের সবাইকে আজ আবার নতুন করে একতার মন্ত্রে দীক্ষিত হতে হবে। দুঃখের আগুনে পুড়ে লজ্জা, ভয় আর অপমানকে জয় করতে হবে, তবেই ভারতবর্ষের গৌরব বৃদ্ধি হবে, আবার ঐক্য জেগে উঠবে। তাই কবি সমস্ত জাতিকে, আর্য, অনার্য, হিন্দু, মুসলমান, ইংরেজ, খ্রিস্টান, ব্রাহ্মণ, অন্তজ শ্রেণীর সবাইকে এক হতে আহ্বান জানিয়েছেন। কবি জানান যে তাদের সবার স্পর্শে আবার পবিত্র হয়ে উঠবে আমাদের ভারতবর্ষ। ভারত মাতার মঙ্গলময় অভিষেক তখনই সম্ভব হবে। এবার আমরা হাতে কলমে বিভাগে চলে আসি। ১ নম্বর, ভারতবর্ষকে পুণ্য তীর্থ বলা হয়েছে কেন? বিভিন্ন সময় আগমন ঘটেছে শক, হুন, পাঠান, মোগল এইসব সাম্রাজ্যবাদীর শক্তির। এই দেশে মানে আমাদের দেশে ভারতবর্ষে বসতি স্থাপন করেছে অনার্য, আর্য, দ্রাবিড়, চৈনিকরা। বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি এই দেশকে লুট করতে এসে এখানেই বসবাস শুরু করেছে, তাই তাদের সাথে একে অপরের সংস্কৃতি মিশে গেছে। ভারতবর্ষের ইতিহাস সমৃদ্ধ হয়েছে। যুগে যুগে এই দেশে জন্ম নিয়েছেন মহামানব। সেই মনীষীদের ছোঁয়ায় এই দেশ পুণ্যতীর্থে পরিণত হয়েছে। আবার বলছি দেখো, ভারতবর্ষকে পুণ্যতীর্থ বলা হয়েছে কারণ কোলন ড্যাশ দেবে, বিভিন্ন সময় আগমন ঘটেছে শক, হুন, পাঠান, মোগল এইসব সাম্রাজ্যবাদী শক্তির। এই দেশে বসতি স্থাপন করেছে অনার্য, আর্য, দ্রাবিড় ও চৈনিকরা। বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি এই দেশকে লুট করতে এসে এখানেই বসবাস শুরু করেছে, তাই তাদের সাথে একে অপরের সংস্কৃতি মিশে গেছে। ভারতবর্ষের ইতিহাস সমৃদ্ধ হয়েছে। যুগে যুগে এই দেশে জন্ম নিয়েছেন মহামানব। সেই মনীষীদের ছোঁয়ায় এই দেশ পুণ্যতীর্থে পরিণত হয়েছে। মহামানবের সাগর তীর কেন বলা হয়েছে? সাগর তীরে যেমন সমস্ত নদীর জলধারা এসে সমৃদ্ধ করে, তেমনি নানা সময়ের নানা জাতি এই ভারতভূমিকে এসে মিলিত হয়েছে। নানা জাতির সংস্পর্শে সমৃদ্ধ হয়েছে এই দেশ। জন্ম নিয়েছে অজস্র মহামানব, তাদের স্পর্শে এই দেশ মহামানবের সাগর তীরে পরিণত হয়েছে। ২ নম্বর দেখো, মহামানবের সাগর তীর দিয়ে কোলন ড্যাশ দেবে। সাগর তীরে যেমন সমস্ত নদীর জলধারা এসে সমৃদ্ধ করে, তেমনি নানা সময়ের নানা জাতি এই ভারতভূমিতে এসে মিলিত হয়েছে। নানা জাতির সংস্পর্শে সমৃদ্ধ হয়েছে এই দেশ। জন্ম নিয়েছেন অজস্র মহামানব, তাদের স্পর্শে এই দেশ মহামানবের সাগর তীরে পরিণত হয়েছে। নাম্বার ৩ দেখো,
ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে এমন পংক্তি: ধ্যান ও গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। এতটুকু লিখলেই হবে। 4 নম্বর দেখো, ভারতবর্ষকে পদানত করতে শক, হুন, পাঠান, মোগল এইসব বিদেশি শক্তি এসেছিল। তাহলে কোন কোন বিদেশি শক্তি এসেছিল? শক, হুন, পাঠান, মোগল এইসব বিদেশি শক্তি এসেছিল। এইসব বিদেশি শক্তি স্বতন্ত্র সংস্কৃতি ও ধ্যান ধারণা নিয়ে আমাদের দেশে এলেও এদেশের সংস্কৃতি, জীবনযাত্রা ধ্যান ধারণার সাথে মিলে গেছে। ফলে এই দেশ একটি সংস্কৃতির মেলবন্ধনের মঞ্চে পরিণত হয়েছে। আবার দেখো, শক, হুন দল, পাঠান, মোগল এইসব বিদেশি শক্তি এসেছিল। এইসব বিদেশি শক্তির স্বতন্ত্র সংস্কৃতি ও ধ্যান ধারণা নিয়ে আমাদের দেশে এলেও এদেশের সংস্কৃতি, জীবনযাত্রা ধ্যান ধারণার সাথে মিলে গেছে। ফলে এই দেশ একটি সংস্কৃতির মেলবন্ধনের মঞ্চে পরিণত হয়েছে। 5 নম্বর দেখো, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার। ভারতে ইংরেজ শাসন ব্যবস্থা চলাকালীন ইউরোপের জ্ঞান, বিজ্ঞান, শিল্প, প্রযুক্তির সাধনার সঙ্গে ভারতীয়দের পরিচয় হয়। কবি এই পরিস্থিতির কথাই বলেছেন, বা এখানে এই পরিস্থিতির কথাই বলা হয়েছে। আবার বলছি দেখো, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার। ভারতে ইংরেজ শাসন ব্যবস্থা চলাকালীন ইউরোপের জ্ঞান, বিজ্ঞান, শিল্প, প্রযুক্তির সাধনার সঙ্গে ভারতীয়দের পরিচয় হয়। কবি এই পরিস্থিতির কথাই বলেছেন। পাশ্চাত্যের এই প্রভাবকে এই দেশের জন্য উপহার বলে মনে করেছেন কবি। প্রাচ্য পাশ্চাত্যের এই দেওয়া নেওয়ার মিলনে দেশের উন্নতি, দশের উন্নতি হবে। পাশ্চাত্যের এই প্রভাবকে এই দেশের জন্য কবি উপহার বলে মনে করেছেন। প্রাচ্য পাশ্চাত্যের এই দেওয়া নেওয়ার মিলনে দেশের দশের উন্নতি হবে। 6 নম্বর দেখো, আমাদের শোনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। ভারতীয় সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির মেলবন্ধনকে কবি বিচিত্র সুর বলেছেন। কোনটা বিচিত্র সুর? ভারতীয় সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির মেলবন্ধনকে কবি বিচিত্র সুর বলেছেন। নানা জাতির নানা সংস্কার ভারতীয় সংস্কারে মিশেছে, তাই ভারতীয় সংস্কার এক বিচিত্র নানা সুরের মেলবন্ধনে সমৃদ্ধ, ঐক্যবদ্ধ একটি বিচিত্র সুর এই পরিণত হয়েছে। নানা জাতির নানা সংস্কার ভারতীয় সংস্কারে মিশেছে, তাই ভারতীয় সংস্কার এক বিচিত্র নানা সুরের মেলবন্ধনে সমৃদ্ধ, ঐক্যবদ্ধ একটি বিচিত্র সুরে পরিণত হয়েছে। কবি এই ভারতের সন্তান, তাই তিনি বিশ্বাস করেন তার শোনিতে অর্থাৎ রক্তে প্রবাহিত হচ্ছে ভারতীয় সংস্কৃতির বিচিত্র ঐক্যবদ্ধ সুর। কবি এই ভারতের সন্তান, তাই তিনি বিশ্বাস করেন তার শোনিতে অর্থাৎ রক্তে প্রবাহিত হচ্ছে ভারতীয় সংস্কৃতির বিচিত্র ঐক্যবদ্ধ সুর। 7 নম্বর দেখো, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো। রুদ্রবীণা কি? রুদ্রবীণা হলো বীণা জাতীয় বাদ্যযন্ত্র। বীণা জাতীয় বাদ্যযন্ত্র রুদ্রবীণা। কবি উপলব্ধি করেছেন অনেক মানুষ ভারতীয় সংস্কৃতির সাথে এখনো নিজেকে মিলিত করেনি, নিজের সংকীর্ণ গণ্ডি থেকে বের হতে পারেনি। এ অবস্থায় সবার অংশগ্রহণ ছাড়া ঐক্যের সুর সম্পূর্ণ হবে না। তাই কবি প্রত্যাশা করেন রুদ্রবীণার মঙ্গল সুরে ওইসব মানুষ নিজের সংকীর্ণ গণ্ডি ভেঙে বেরিয়ে এসে ভারতবর্ষের বৃহৎ ঐক্যের সঙ্গে নিজেদের যুক্ত করবে। কবি উপলব্ধি করেছেন অনেক মানুষ ভারতীয় সংস্কৃতির সাথে এখনো নিজেকে মিলিত করেনি, নিজের সংকীর্ণ গণ্ডি থেকে বের হতে পারেনি। এ অবস্থায় সবার অংশগ্রহণ ছাড়া ঐক্যের সুর সম্পূর্ণ হবে না। তাই কবি প্রত্যাশা করেন রুদ্রবীণার মঙ্গল সুরে ওইসব মানুষ নিজেদের সংকীর্ণ গণ্ডি ভেঙে বেরিয়ে এসে ভারতবর্ষের বৃহৎ ঐক্যের সঙ্গে নিজেদের যুক্ত করবে। 8 নম্বর দেখো, সে ভাগ্যে লিখা। জাতিভেদ প্রথা, কৌলীন্য প্রথা, বর্ণবৈষম্যের মতো নানা বাধায় সমস্ত দেশে যেন একটা অদৃশ্য প্রাচীর মানুষে মানুষে মিলনে বাধা হয়ে দাঁড়িয়েছে।
মানুষে মানুষে বিচ্ছেদ ঘটানোর মর্মান্তিক যন্ত্রণা আমাদের সহ্য করতে হবে, এটাই আমাদের ভাগ্যে লিখা। জাতিভেদ প্রথা, কৌলীন্য প্রথা, বর্ণবৈষম্যের মতো নানা বাধায় সমস্ত দেশে যেন একটা অদৃশ্য প্রাচীর মানুষে মানুষে মিলনে বাধা হয়ে দাঁড়িয়েছে। মানুষে মানুষে বিচ্ছেদ ঘটানোর মর্মান্তিক যন্ত্রণা আমাদের সহ্য করতে হবে, এটাই আমাদের ভাগ্যে লিখা। ৯ নম্বর দেখো, পোহায় রজনী। কবি বিশ্বাস করেন মহামিলনের ওঙ্কার ধ্বনিতে সমস্ত দেশবাসী উদ্বুদ্ধ হবেন। যেদিন ঐক্যের সুরে সবাই মিলিত হবেন, সেদিন নতুন সকাল উদিত হবে, সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে চারদিকে। এই উজ্জ্বল দিনের অপেক্ষায় কবি রয়েছেন। কবি বিশ্বাস করেন মহামিলনের ওঙ্কার ধ্বনিতে সমস্ত দেশবাসী উদ্বুদ্ধ হবেন। যেদিন ঐক্যের সুরে সবাই মিলিত হবেন, সেদিন নতুন সকাল উদিত হবে, সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে চারদিকে। এই উজ্জ্বল দিনের অপেক্ষায় কবি রয়েছেন। ১০ নম্বর দেখো, মার অভিষেকে এসো এসো ত্বরা। ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষের কাছে কবি আহ্বান জানিয়েছেন। কবি ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষের কাছে আহ্বান জানিয়েছেন। মা হলেন ভারত মাতা। অভিষেক অর্থাৎ শুভ কাজের সূচনা। কবি ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে সমস্ত দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। এই কর্মযজ্ঞে আর্য, অনার্য, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ, পতিত সব শ্রেণীর মানুষের সহযোগিতা চাই, তবেই পূর্ণ ও সার্থক দেশ মায়ের স্বাধীন হওয়ার ব্রত শুরু হবে। দেখো, কবি ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে সমস্ত দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। এই কর্মযজ্ঞে আর্য, অনার্য, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ, পতিত সব শ্রেণীর মানুষের সহযোগিতা চাই, তবেই পূর্ণ ও সার্থক হবে দেশ মায়ের স্বাধীন হওয়ার ব্রত। ১১ নম্বর, টিকা লেখো। দু একটি শব্দে লিখতে হবে, দু একটি লাইনে। ওঙ্কার ধ্বনি। অব ধাতু থেকে উৎপন্ন ওং শব্দটি। ওংকে মনে করা হয় সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার প্রতীক। এই শব্দের আক্ষরিক অর্থ উচ্চারণ করে মন্ত্র করা। তাহলে অব ধাতু থেকে উৎপন্ন ওং শব্দটি। ওংকে মনে করা হয় সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার প্রতীক। এই শব্দের আক্ষরিক অর্থ উচ্চারণ করে মন্ত্র করা। শক। শক একটি দুর্ধর্ষ জাতি। চীন দেশ থেকে এরা ভারতে আসে। আনুমানিক ৪০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত শক সাম্রাজ্য স্থায়ী ছিল। হুন। হিউয়েন সাংয়ের ভারত বর্ণনায় হুন রাজা মিহিরকুলের অত্যাচারের কাহিনী পাওয়া যায়। আনুমানিক ৪০৬ খ্রিস্টাব্দে মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিল এই হুন জাতি। মোগল। মোগল সম্রাট বাবর ১৫২৬ খ্রিস্টাব্দে ভারতে মোগল সাম্রাজ্য স্থাপন করেন। ১৮৫৭ সালে মোগল সাম্রাজ্য লুপ্ত হয়। মোগল সম্রাটদের মধ্যে আকবর, শাহজাহান এবং ঔরঙ্গজেবের রাজত্বকাল ভারতীয় ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে আছে। দ্রাবিড়। আনুমানিক ৩৫০০ খ্রিস্টপূর্বে দ্রাবিড়রা ভারতে প্রবেশ করেন। এই গোষ্ঠীর লোকেরা মূলত কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ইত্যাদি রাজ্যে বাস করে। ইংরাজ। ইংরাজ অথবা ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য সংস্থা রূপে আমাদের দেশে বাণিজ্য সূত্রে এলেও ধীরে ধীরে তারা শাসক হয়ে ওঠে। ১৮৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত আমাদের দেশ ইংরেজ শাসনের অধীনে ছিল। ১২ নম্বর, ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা। ভারতবর্ষে বিভিন্ন সময় আগমন ঘটেছে শক, হুন, পাঠান, মোগল এইসব সাম্রাজ্যবাদী শক্তির। এই দেশে বসতি স্থাপন করেছে অনার্য, আর্য, দ্রাবিড় ও চৈনিকরা। বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি এই দেশকে লুট করতে এসে এখানেই বসবাস শুরু করেছে। তাই তাদের সাথে একে অপরের সংস্কৃতি মিশে গেছে, প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন ঘটেছে।
13 নম্বর, ভবিষ্যৎ ভারতের স্বপ্নীল ছবি। কবি উপলব্ধি করেছেন অনেক মানুষ ভারতীয় সংস্কৃতির সাথে এখনো নিজেকে মিলিত করেনি, নিজের সংকীর্ণ গণ্ডি থেকে বের হতে পারেনি। এ অবস্থায় সবার অংশগ্রহণ ছাড়া ঐক্যের সুর সম্পূর্ণ হবে না। তাই কবি প্রত্যাশা করেন রুদ্রবীণার মঙ্গল সুরে ওইসব মানুষ নিজেদের সংকীর্ণ গণ্ডি ভেঙে বেরিয়ে এসে ভারতবর্ষের বৃহৎ ঐক্যের সঙ্গে নিজেদের যুক্ত করবে। 14 নম্বর, বাক্য। উদার, রাজমশাই ভীষণ উদার প্রকৃতির লোক। রাজামশাই ভীষণ উদার প্রকৃতির লোক। ধৃত, পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। পবিত্র, গঙ্গা নদীর জলকে ভীষণ পবিত্র জল বলে মনে করা হয়। লীন, নদীর জল সমুদ্রে লীন হয়ে যায়। মন্ত্র, মন্ত্র পাঠ করে পূজা করা হলো। অনল, অনলে পুড়ে গেল সুখের ঘর। বিপুল, মিছিলে বিপুল পরিমাণে লোক সমাগম হয়েছে। বিচিত্র, বিচিত্র রঙে আকাশ ভরে উঠেছে। সাধনা, তুমি আমারও সাধেরও সাধনা। জয়গান, আমি সত্যের জয়গান গাই। প্রতিশব্দ লেখো, মানে একই অর্থ। সাগর, সমুদ্র। দরিয়া, নদী। ধরিত্রী, পৃথিবী। ভূধর, পর্বত। হিয়া, প্রাণ। রজনী, রাত্রি। নীড়, জল। শালা পদযুক্ত 5টি শব্দ। নাট্যশালা, নৃত্যশালা, পাঠশালা, পানশালা, হাতিশালা। পংক্তির পদবাক্য। দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। দুর্বার স্রোতে কোথা থেকে এলো এবং সমুদ্রে হারিয়ে গেল। উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। উদার ছন্দে পরমানন্দে তাকে বন্দনা করি। হৃদয়তন্ত্রে উঠেছিল রণরণী। হৃদয়তন্ত্রে রণরণিয়ে উঠেছিল। হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রী। এখানে নিত্য পবিত্র ধরিত্রীকে দেখো। হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে। এখানে সবাই মাথা নত করে মিলতে হবে। বিশেষ্য বিশেষণ। চিত্ত বিশেষ্য, বিশেষণ চিত্তবান। পবিত্রতা বিশেষ্য, বিশেষণ পবিত্র। দ্বার বিশেষ্য, দ্বারস্থ বিশেষণ। তপস্যা বিশেষ্য, তপস্বী বিশেষণ। জয় বিশেষ্য, জয়ী বিশেষণ। সুচিতা বিশেষ্য, সূচি বিশেষণ। পুণ্য বিশেষ্য, পুণ্যবান বিশেষণ। এক বিশেষ্য, একক বিশেষণ। বৈচিত্র্য বিশেষ্য, বিচিত্র বিশেষণ। দুঃখ বিশেষ্য, দুঃখিত বিশেষণ। জন্ম বিশেষ্য, জন্মগত বিশেষণ। লাজ বিশেষ্য, লাজুক বিশেষণ। সন্ধি বিচ্ছেদ করো। পরমানন্দ, পরম যোগ আনন্দ। দুর্বার, দুঃ যোগ বার। ওঙ্কার, ওম যোগ কার। হোমানল, হম যোগ অনল। দুঃসহ, দুঃ যোগ সহ। বিপরীত শব্দ লেখো। পুণ্য, পাপ। ধীর, চঞ্চল। ধৃত, মুক্ত। আহ্বান, প্রত্যাখ্যান। দুর্বার, শান্ত। বিচিত্র, একঘেয়ে। বহু, এক। অপমান, সম্মান। বিপুল, সামান্য। ত্বরা, বিলম্ব। আমাদের ভারততীর্থ কবিতার হাতে কলমে আলোচনা শেষ হলো।